দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডি শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী রিপন কুমার দাসের একক চিত্রকলা প্রদর্শনী অ্যাকসেন্ট। প্রদর্শনী চলবে 29 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:45 থাকছে অনুষ্ঠান টিফিনের ফাঁকে। রাত 8:20 থাকছে শামীম জামানের পরিচালনায় ধারাবাহিক নাটক গোলকধাঁধা। আচ্ছা ভাই, এই যে নুপাজে বলে গেল ওই যে ডিজিটাল একটা আমার নামে মামলা করব, এই সমস্যা পড়বো নাকি এবার? এবার তোরে যে বাঘের কেসাটা কইলাম তো হের তন বোঝো না? ও তাহলে মুখে আওয়াজ আছে, বাস্তবে জিরো, তাই তো? ওইরকমই। তো বাঘের কোনো বুদ্ধি আছে, বাঘের বুদ্ধি মানুষের তো বেশি। কি করেন ভাই? মানুষের চেয়ে বাঘের বুদ্ধি বেশি কেমনে? দুনিয়াটা যেন একটা গোলকধাঁধা। রাত 9টায় থাকছে টার্কিশ ধারাবাহিক। রাত 9:30 থাকছে একক নাটক প্লাস 4.5। মানুষ চোখ দেখে প্রেমে পড়ে, কিন্তু তোমার চোখের দিকে তাকালে কি মনে হয় জানো? পানির ভেতর মাছ ভাসছে। প্লাস 4.5। চিন্তা করেন, এভাবে হাতে হাতে চললে হবে? ঠিক করে চলো। আসো মা, আসো, ছেলের পাশে বসো। আরে আরে, ওইখানে না, ও তো ছেলের চাচা, ছেলের পাশে বসো। বিস্কুট কালারের একটা মুখ দেখতে পেলাম আর সাদা সাদা দাঁত। সে কি হাসছে? হিরোর মতো হাত ধরে ফেললাম। চেহারা দেখতে না পারলেও আই লাইক হিম। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী কামাল আহমেদ। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? হ্যাঁ, ভালো। অনেকদিন পর আমরা আপনাকে আজকে এনটিভির এই আয়োজনে পেলাম। হ্যাঁ, আমারও ভালো লাগছে যে অনেকদিন পর আজ এনটিভিতে আসা হলো। সবকিছু মিলিয়ে কেমন চলছে সময়টা? ভালো, কাজ করছি, দাপ্তরিক কাজ করছি, আর ভালো লাগা ভালোবাসার যে জায়গাটা সঙ্গীত, সেটি নিয়েও কাজ করছি। আপনি তো বাংলাদেশ বেতারে আছেন উপমহাপরিচালক হিসেবে, সুতরাং দাপ্তরিক কাজ থাকে, আবার নিজের সঙ্গীতের কাজ থাকে, নিজের সঙ্গীত সাধনা থাকে। এছাড়াও তো বেশ কিছু অ্যালবামের কাজও আপনি করেছেন, ডকুমেন্টারি ফিল্ম করেছেন। এত ব্যস্ততার মধ্যে আসলে এই যে সঙ্গীত নিয়ে যে ব্যস্ততা, সেটাতে সময় কিভাবে দেন? আসলে আমার কিন্তু ফোকাস রবীন্দ্রনাথ। জি, রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, সময় কই, সময় নষ্ট করবেন। সময়টাকে প্রপার ইউটিলাইজ যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই এক জীবনে অনেক কিছু করা সম্ভব। আমি সেটাই চেষ্টা করি, প্রতিটা সময়কে ভাগ করে সেটাকে কাজে লাগানো। যেমন সকালটা আমার শুরু হয় অনেক আগে, অনেকে হয়তো 7:30টায় উঠে তড়িঘড়ি করে অফিসে আসে, আমি কিন্তু 6:30-তে উঠে পড়ি। আমি উঠে আমার রেয়াজটা সেরে তারপরে অফিসের জন্য রেডি হই। আর আমার এই সকালের রেয়াজটা যদি না হয় তো আমার মনে হয় যে মূল কাজটাই হলো না। তো সুতরাং আমার মাইন্ডসেটটা কিন্তু সেভাবেই থাকে। দিনটা শুরু করি আমি সঙ্গীত দিয়ে, তারপরে দপ্তরে এসে দপ্তরের কাজ। আর একটি বিষয়, আমি সৌভাগ্যবান যে আমার নেশা এবং পেশার কিন্তু একটা সম্মিলন আছে। বেতারে যেহেতু আমি কাজ করি, সেখানে কিন্তু মূলত আর্ট কালচার নিয়ে কাজ করা হয়, আর আমার নেশা সঙ্গীত। সুতরাং এই একটি জায়গায় মিল আছে। সারাদিন যে কাজ করি সেটাও কিন্তু আমার নেশার সাথে সঙ্গতিপূর্ণ। সুতরাং আমার কাজটাকেও আমি উপভোগ করি। হ্যাঁ, মানে একই অঙ্গনে আসলে থাকেন, এমন না যে অন্য একটা অঙ্গনে কাজ করতে হচ্ছে। এটা একটা বিশাল বড় প্রাপ্তির বিষয় আপনার কাছে। আচ্ছা, সামনে তো 25শে বৈশাখ আসছে, রবীন্দ্রনাথের জন্মদিন, সুতরাং সেটা নিয়ে কি এখন কাজ করা হচ্ছে? হ্যাঁ, আমি তো রবীন্দ্রনাথকে একটু আগেই বলেছি, আমার ফোকাস রবীন্দ্রনাথ।
আমার সর্বমোট 30টি অ্যালবাম প্রকাশিত হয়েছে, এর মধ্যে 50% 15টা মতো রবীন্দ্রনাথের গানের অ্যালবাম। আর এই 25শে বৈশাখে রবীন্দ্রনাথের একটি মিউজিক ভিডিও রিলিজ হবে। আচ্ছা, আমার খুব একটি প্রিয় গান, প্রেম পর্যায়ের গান, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। এই গানটির মিউজিক ভিডিও রিলিজ হবে। আচ্ছা, মানে রেকর্ডিং শেষ বা মিউজিক ভিডিও কি কমপ্লিট শুটিংও হয়ে গেছে? কমপ্লিট, শুটিংও কমপ্লিট, মানে শুধু রিলিজের অপেক্ষা এখন আছে। রিলিজ হবে, এটা রেডি আছে। যেহেতু মানে গানটির কথা বলছিলেন এবং গানটি আমার নিজেরও আসলে ভীষণ প্রিয়, দুটো লাইন শুনবো আমরা এই গানটির। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আঁখে, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। গানগুলো কি ভীষণ সুন্দর, সব সময়ের জন্যই প্রাসঙ্গিক গানগুলো মূলত। আপনি তো রবীন্দ্রনাথের গানের সাথে সাথে আপনি আধুনিক গানও করছেন, তো কিন্তু রবীন্দ্রনাথের গানের প্রতি তো ভালোবাসাটা বেশি কাজ করে, ফোকাসটা ওইটাই। হ্যাঁ, কিন্তু যখন আধুনিক গান করেন তখন কি সেই ছাপটা ওই গানগুলোতে থাকে, বা আপনার মৌলিক গানগুলোতে রবীন্দ্রনাথের গানের যে ঢংটা সেটা কি থাকে? না, আসলে তো দুটি ফরম্যাট, গায়ন শৈলী সম্পূর্ণ আলাদা। একজন শিল্পী যদি রবীন্দ্রনাথের গান বাদ দিয়ে অন্য গান গাইতে হয় তাহলে তাকে ওইটাকে ভেঙে বের হয়ে আসতে হবে। এবং আমি যখন আধুনিক গানের জন্য কণ্ঠস্বর প্রক্ষেপণ করব তখন কিন্তু আমি ওই জায়গা থেকে পুরো বের হয়ে আসি এবং আমি সেভাবেই গাইবার চেষ্টা করি। আমার মৌলিক গানের অ্যালবাম রয়েছে, আমি ডুয়েট গানের 4টি অ্যালবাম করেছি এবং এই দেশের যে প্রথম সারির যত শিল্পী, সাবিনা চৌধুরী, ফাহমিদা নবী, আর এখনকার নতুন যারা ঝিলিক বা এই প্রজন্মের যারা অবন্তী সেতী, সবার সাথে আমি গান করছি, কারণ 4টি অ্যালবাম করেছি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সুতরাং আমি যখন আধুনিক গান করছি তখন আমি ওই ফর্মটা ভেঙে আলাদা জায়গায় এসে অন্য কামাল আহমেদ হিসেবে আমি গাইবার চেষ্টা করি। আচ্ছা, এই যে এখনো পর্যন্ত অ্যালবাম করে যাওয়ার যে একটা ব্যাপার সেটা কিন্তু আপনার মধ্যে দেখা যায়, কিন্তু এখনকার ট্রেন্ডটা কিন্তু চলছে মিউজিক ভিডিও আকারে গান রিলিজ করছে। আর আপনার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এরকম না, আপনি মিউজিক ভিডিও আকারে কোনো একটি গান রিলিজ করছেন, পাশাপাশি আবার অ্যালবাম আকারেও রিলিজ করছেন, এটা কেন? ফার্স্ট প্রায়োরিটি আমার হচ্ছে অ্যালবাম। প্রথমে যে কোনো গানের জন্য অ্যালবাম করি আমি, প্রথমে অডিও জুকবক্স হিসেবে অ্যালবামটি রিলিজ হয়, তারপরে ওখান থেকে বেছে বেছে গানগুলো মিউজিক ভিডিও করা হয়। দু একটি ব্যতিক্রম তো থাকতেই পারে যে অডিওর আগে ভিডিও হয়, কিন্তু মূলত আমার চেষ্টা থাকে অডিও জুকবক্স হিসেবে আগে অ্যালবাম রিলিজ করা, কারণ আমার পরিকল্পনা ছাড়া আমি কোনো কাজ করি না। যেমন গত সপ্তাহে আমার ডিজিটাল আর্কাইভ অফ কামাল আহমেদ, এটি আমি লঞ্চ করেছি। আচ্ছা, এই ডিজিটাল আর্কাইভে আমার সকল গান, মানে এটা কি কোনো ইউটিউব চ্যানেল না কি প্ল্যাটফর্ম? না, এটা হচ্ছে মূলত এটা ওয়েবসাইট ফরম্যাটে। আচ্ছা, এটা হচ্ছে মডার্ন কনসেপ্ট ডিজিটাল আর্কাইভ। এখানে আমার সব কিছু পাওয়া যাবে, আমার বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, আমার সম্পর্কে বিভিন্ন পত্রিকার নিউজ, বিভিন্ন লিঙ্কস, আমার ইউটিউব লিঙ্কস, উইকিপিডিয়া লিঙ্কস, মানে যত রকম তথ্য আপনার সম্পর্কে, অডিও ভিডিও, অডিও প্ল্যাটফর্মে আমার গানগুলো আছে। আচ্ছা, স্পটিফাই, অ্যামাজন, জিও7 এবং আইটিউনস, সকল প্ল্যাটফর্মে আমার গানগুলো আছে। আমার ডিজিটাল প্ল্যাটফর্মে যদি কেউ ঢোকে, আমার অডিও যে ফোল্ডারটা আছে ওখানে ক্লিক করলে সব ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলো চলে আসবে। আচ্ছা, ফার্দার কেউ যদি স্পটিফাই ক্লিক করে, স্পটিফাই আমার সাইটগুলো ওপেন হয়ে যাবে। আইটিউনসে ক্লিক করলে আইটিউনসে আমার যত সাইট আছে ওপেন হয়ে যাবে। সুতরাং এখানে গেলে আমাকে কমপ্লিট কামাল আহমেদকে পাওয়া যাবে, আমার মিউজিক ভিডিওগুলোও পাওয়া যাবে, সেখানে ইউটিউব লিংক আছে, অডিওগুলোতে আমার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের লিংক আছে। মানে একজন শিল্পীকে যে সমসাময়িক থাকতে হয় এবং সময়ের সাথে চলতে হয়, আপনি হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ। না, আমি যদি আমার বেসিকটা না করতাম,
আমার যদি অডিও অ্যালবামগুলো না থাকতো, আমার অডিও জুকবক্সগুলো না থাকতো, আমার মূল সৃষ্টি না থাকতো, তাহলে আমি আর্কাইভ কি দিয়ে করতাম? আমি সবার সাথেই যদি গা ভাসিয়ে দিতাম তাহলে আমার একটা দুটো বা 10টা মিউজিক ভিডিও থাকতো। সময়ের সাথে সাথে তো কাজগুলো করতে হয়েছে। কিন্তু আমার এখন 30টা অ্যালবাম। আচ্ছা, 30টা অ্যালবামে কোনোটাই 10টি 12টি 15টি গানও আছে। তো সেই গানগুলো আমি আর্কাইভে পাবো, বা এখন ইন্ডিভিজুয়াল যদি মিউজিক ভিডিও হয় সেগুলো আবার ইউটিউবে যাবে, সেটার লিঙ্কও এখানে থাকবে। সুতরাং এই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এটির কারণে আমি এখনো অডিও অ্যালবাম করছি। সেটা এখন যেহেতু অনলাইন অডিও জুকবক্স হিসাবে করছি, হার্ড কপি কিছু থাকে, কারণ সেই অডিও সিডির দোকানগুলো তো বন্ধ হয়ে গেছে। জি জি। আচ্ছা, আপনার তো এই যে শো করতে মানে রবীন্দ্রনাথের গান নিয়ে বা নিজের গান নিয়ে আপনার দেশের বাহিরে বেশ কিছু জায়গাতে যাওয়া হয়েছে, কানাডাতে বা শ্রীলঙ্কাতে, পার্শ্ববর্তী দেশে অনেকগুলো জায়গাতে যাওয়া হয়েছে। সেখানে কি দেখেছেন যে বাংলাদেশের সঙ্গীত শিল্পী যারা আছে, যারা বাংলাদেশকে আসলে উপস্থাপন করছে, তাদের আসলে গুরুত্ব কতখানি, বা তাদের গানগুলোকে অন্যান্য দেশের বা আন্তর্জাতিক মহলে আসলে কিভাবে নিচ্ছে? আসলে আমার ফোকাস রবীন্দ্রনাথের গানের যে স্বীকৃতি, এটা বিশ্বজনীন, সার্বজনীন। পৃথিবীর যে কোনো জায়গায় বাংলা ভাষাভাষী মানুষেরা তো রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, বা আমাদের বাংলাদেশের হারানো দিনের গানগুলো শুনবার জন্য মুখিয়ে থাকে। কখন তারা, কারণ বিদেশে যখন একজন বাঙালি থাকবে সে কিন্তু এই দেশকে বেশি করে অনুভব করে, তার ভেতরে কিন্তু একটা পীড়ন থাকে, হয়তো জীবিকার কারণে, অন্য যে কোনো কারণে তাকে বাইরে থাকতে হচ্ছে, হৃদয়ে কিন্তু বাংলাদেশ থাকে। সুতরাং বাংলা গানকে তারা ধারণ করে হৃদয়ে, এবং আমাদের মতো শিল্পীরা যখন যায় খুব নিবিড়ভাবে সেই গানটি তারা শুনতে চায়, সাদরে গ্রহণ করেন, যত ফার্স্ট লাইফেই থাক। কিন্তু দিন শেষে একাকিত্ব বা নিবিড় সময়ে তার নিজের যে চাহিদা, সেটি কিন্তু বাংলা গান। আপনার তো হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পাবনাতে, এবং সেখানেই বেড়ে ওঠা। গানের সাথে পথ চলা শুরু বা সেখানে গান শেখা, এটা কি পাবনাতেই? না, সেভাবে আসলে আমার হয়নি। আমার গানটা শেখা অনেক দেরিতে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারে, তখন সায়নটের ফার্স্ট ইয়ারে ভর্তি হই, এবং একই সাথে আমার শেখা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করার সাথে সাথে সায়নট শেষ করি, এবং তারপরে এক সময়ে আমি সব গান করতাম। মাঝে কিন্তু আমি রবীন্দ্রনাথের গান একটু উপলব্ধি করলাম, রবীন্দ্রনাথটা আমাকে বেশি টানছে। সুতরাং সেখানে আমার যে মনন, সেখানে বেশি দিয়েছি। তারপরে একটা সময় পরে শ্রোতাদের চাহিদার কারণে বা আমার কমিটমেন্টের কারণে, যেমন আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে নিয়ে ওইভাবে কোনো শিল্পী একক অ্যালবাম করেন নাই। তো আমি তার জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর উপর 3টি একক অ্যালবাম করেছি। সুতরাং এটি কিন্তু রবীন্দ্রনাথের গানের বাইরে আমার কমিটমেন্টের কারণে করেছি। 21 গানের অ্যালবাম আমাদের দেশে কোনো শিল্পী করেননি। শিমুল ইউসুফ একটি করেছিলেন, পুরনো গানগুলো কম্পাইল করে, মৌলিক গান নয়। কিন্তু আমি একেবারে 12টি মৌলিক গান নিয়ে 21 অ্যালবাম করেছি, এটির নাম 21 স্বরলিপি। এভাবে হারানো দিনের গান যেহেতু ছোটবেলায় হেমন্ত, কিশোর কুমার বা আমাদের দেশের গান শুনেই বড় হয়েছে, বাংলা গানের সাথেই বেড়ে ওঠা, সেগুলো ভেতরে ছিল। আমি গোধূলি ট্রিবিউট টু কিশোর কুমার করেছি, বালুকা বেলায় ট্রিবিউট টু হেমন্ত মুখার্জি, আরো 2টো হারানো গানের অ্যালবাম করেছি, 3 কবির গানের অ্যালবাম করেছি, ডুয়েট গানের অ্যালবাম করেছি এদেশের একটু আগে বলেছি প্রথম সারি শিল্পীদের সাথে। এখন আবার আপনি কবিতা নিয়ে কাজ করছেন। কবিতা নিয়ে কাজ আগে করেছি 3টে বিখ্যাত কবিতার গানের কাজগুলো সম্পর্কে জানবো, তবে তার আগে একটি গান শুনতে চাইবো আপনার কণ্ঠে। আমি এখন কাজ করছি জীবনানন্দ দাশকে নিয়ে, তার 10টি কবিতা নিয়ে আমি কাজ করছি। আগামী 22শে অক্টোবর জীবনানন্দ দাশের মহাপ্রয়াণ দিবসে এই অ্যালবামটি প্রকাশ হবে। যে কথা তুমি একটু আগে বলছিলে, আবারও অ্যালবাম, সেই 10টি কবিতা নিয়ে 10টি গান, এবং এটি অ্যালবাম আকারে আসবে। সেখান করে আমি একটি কবিতা একটু গেয়ে শোনাচ্ছি, 20 বছর পরে। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে
আবার বছর কুড়ি পরে, আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর কুড়ি পরে, আবার বছর কুড়ি পরে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এই যে কবিতাকে যে গানের রূপ দেওয়া যায় বা জীবনানন্দ দাশের কবিতাগুলোকে, সেই কবিতার গভীরতাগুলোকে গানের সুরে আবদ্ধ করা, এটা নিঃসন্দেহে খুব কঠিন একটা কাজ। তো সেই কাজটা আসলে মানে এই সাহসটা কিভাবে পেলেন? ইটস এ মিরাকেল। আসলে জীবনানন্দ দাশ ক্লাসিক, এবং ক্লাসিক বলেই তিনি কিন্তু তার জীবদ্দশায় তার মূল্যায়নটি পাননি। তার মৃত্যুর পর তার উপন্যাস নিয়ে অনেক ফিল্ম হয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছেন উনি, অনেক মানে যে বাংলাদেশে নয় আন্তর্জাতিকভাবে অনেক সম্মাননা পেয়েছেন, ক্লাসিক ছিলেন বলেই। তো সুতরাং সেই কবিতা নিয়ে গানের কাজ করা এটা কিন্তু কঠিন কাজ, দুঃসাধ্য কাজ। কিন্তু আই এম গ্রেটফুল টু এ লিজেন্ড, খুব অবহেলিত একজন মফস্বলের মানুষ, ওনার নাম SM সেলিম আক্তার। উনি রাজশাহীতে বসবাস করেন। উনি একজন সঙ্গীত পরিচালক এবং একজন ভোকাল আর্টিস্ট, খুব ভালো গান করেন, আধুনিক গান করেন, রবীন্দ্রনাথের গান করেন। উনি এই জীবনানন্দ দাশের এই কবিতাগুলো নিয়ে 30 বছর নাড়াচাড়া করছেন। 30 বছর এই কবিতাগুলোর সাথে ওনার বসবাস, এবং এই কবিতাগুলো সুর করেছেন, গাইছেন বিভিন্ন জায়গায়। এই কিছুদিন আগে উনি 3টি কবিতা সুর করে আমাকে পাঠিয়ে বললেন যে কামাল ভাই আপনি একটু শুনে দেখেন, যদি এগুলো ভালো লাগে তাহলে এই কাজটি আপনাকে দিয়ে করাতে চাই আমি। আমি 3টা গান কবিতা শুনে দেখলাম, অসাধারণ সুর। আমি সাথে সাথে জানালাম ইটস গ্রেট, অবশ্যই আমি করব। তখন থেকেই শুরু করলাম। আমার কবিতা মানে যে মিউজিক হয়ে গেছে, সব ভয়েস দেওয়া শেষ, মাস্টার 50% হয়ে গেছে। আশা করছি ইন টাইমে অক্টোবরের 22 তারিখে জীবনানন্দ দাশের মহাপ্রয়াণ দিবসে এটা আমি প্রকাশ করতে পারব। আর এর আগেও তো আপনি কবিতাকে গানের রূপ দিয়ে সেটা কণ্ঠে ধারণ করেছেন। যদি জানতে চাই যে অন্যান্য যে কবিতা এবং জীবনানন্দ দাশের যে কবিতা, এই দুটোর মধ্যে কাজ করতে গিয়ে আসলে কোথায় মনে হয়েছে যে পার্থক্যটা আছে? আমি একটু আগে বলেছি জীবনানন্দ দাশ ক্লাসিক, এবং অবশ্যই একেবারে বুদ্ধিজীবী শ্রেণীর জন্য। তার যে বাণী, তার যে বোধ, তার যে প্রকাশ, এটা সাধারণ মানুষের জন্য নয়। আমি এর আগে যে 3টি কবিতা নিয়ে কাজ করেছি, এই 3টে কবিতায় আসলে বাঙালির ইতিহাস বলা যায়। কারণ আমি সৈয়দ শামসুল হকের আমার পরিচয় নিয়ে কাজ করেছি। এটি আমি আর শারমিন লাকি করেছি। গানের অংশটা আমি করেছি, কবিতা অংশটা শারমিন লাকি করেছেন। আরও একটি মানে যে কবিতা নিয়ে কাজ করেছি শামসুর রহমানের স্বাধীনতা তুমি, এটি আমি এবং ফারজানা করিম করেছি। আর নির্মলেন্দু গুণের স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, বঙ্গবন্ধুর যে 7 মার্চের ভাষণকে নিয়ে যে কবিতাটি, এটি করেছি আমি এবং মনিরা ইউসুফ মেমি। এই 3টি হিস্ট্রিক্যাল যে কবিতা, এই 3টাকেই আমি কবিতা এবং আমি কবিতার গান শিরোনাম দিয়েছি, করেছি, এবং এই 3টেই ভিজুয়াল করা হয়েছে। 3টেই আমার মিউজিক যে ইউটিউব চ্যানেল সেখানে আছে, রিলিজড অলরেডি। সঙ্গীত জীবনের সবথেকে বড় প্রাপ্তি কি আপনার? আপনি তো বেশ কিছু সম্মাননা পেয়েছেন, যদি জানতে চাই সবথেকে বড় প্রাপ্তিটা কি? 2023 সালে আমি একটি অ্যাওয়ার্ড পেয়েছি, ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্ট অ্যাওয়ার্ড। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাকে দেওয়া হয়েছে। আমি বিদেশ থেকে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, অদ্বৈত মল্ল বর্মন সম্মাননা পেয়েছি, তারপরে ধীরেন্দ্রনাথ দত্ত সম্মাননা পেয়েছি, ফোবানা অ্যাওয়ার্ড পেয়েছি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আমার আবেগের জায়গায়, সেই জায়গা থেকে একটা সম্মাননা পাওয়া আমার কাছে অনেক বড়। তো সুতরাং আমি মনে করি যে এই শেষে যে ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্ট অ্যাওয়ার্ড যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়টি থেকে পেয়েছি, এটি আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আর সবার উপরে যেটি আছে, শ্রোতা দর্শক
এবং তোমাদের ভালোবাসা। অবশ্যই এই ভালোবাসাগুলো অব্যাহত থাকুক এবং আপনি শুদ্ধ বাংলা গানের সাথে আছেন, এই চর্চার সাথেই সবসময় নিযুক্ত থাকুন। আমরা আপনাকে সেভাবেই দেখতে চাই, এই প্রত্যাশা থাকলো। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমিও এনটিভিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অনেকদিন পর এসে আমার নতুন কাজ, আমার আবেগ, আমার সব কিছু জানাতে পারলাম, এর জন্য ভালো লাগলো। আর দর্শক শ্রোতাদের আমিও বলতে চাই যে আসুন আমরা সবাই বাঙালি সংস্কৃতিকে লালন করি, বাংলা গানের সাথে থাকি এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে যে যার অবস্থান থেকে এদেশকে সামনে এগিয়ে নিয়ে যাই। অবশ্যই। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।